আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক আপডেটগুলো দেখছেন। আর্জেন্টাইন শিবিরে একটার পর একটা ইনজুরি সংক্রান্ত ইস্যু চলছে। এই সর্বশেষ আপডেটটা নিশ্চয়ই দেখেছেন। লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু শেষ পর্যন্ত একটা ইনজুরির কারণে ছিটকে পড়লেন এবং তার জায়গায় ফাকুন্দো মেদিনা যথেষ্ট ভালো ফর্মে, যিনি কিনা গত লম্বা একটা সময় ধরে আছেন, তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটো ম্যাচে ডাক পেয়েছেন। এছাড়া কোনো রকমের পরিবর্তনের আর কোনো আভাস দেখছি না। ফাইনাল থার্ডে আরও একটা স্পটে আমরা যে পরিবর্তনটা আশা করছিলাম আপাত দৃষ্টিতে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত, এবং সম্ভবত সেখানে আর কোনো রকমের পরিবর্তন অর্থাৎ কোনো অ্যাডিশন আসছে না। তাই এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ভিডিওটা আমি যে মুহূর্তে রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডের অবস্থাটা এমনই মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে এবং সেটার আসলে ব্যাখ্যাটা কি সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। প্যারাগুয়ের এই ম্যাচটাতে যাতে করে প্যারাগুয়েন সাপোর্টাররা লিওনেল মেসির জার্সি কিংবা আর্জেন্টাইন প্লেয়ারদের জার্সি পরে আসতে না পারেন, সেজন্য লিও মেসি থেকে শুরু করে আর্জেন্টাইন প্লেয়ারদের জার্সি, এমনকি ক্লাব ফুটবলে তাদের জার্সি পরা থেকেও বিরত রাখার জন্য একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ক্লিয়ারলি এটা তাদের অর্থাৎ প্যারাগুয়ের ফুটবল ডিরেক্টর জানিয়েছেন যাতে করে সমর্থকরা নিজ দেশের প্লেয়ারদেরকে অনেক বেশি করে সাপোর্ট দেন, এমন টাইপের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার মাধ্যমে লিও মেসি থেকে শুরু করে কাউকে অসম্মান করা হচ্ছে না, জাস্ট বিকজ সাম্প্রতিক সময়ে যখনই লিওনেল মেসিরা কোথাও খেলতে যাচ্ছেন, প্রতিপক্ষ দলের ফ্যানেরাই এত বেশি করে আসলে আর্জেন্টাইন এই প্লেয়ারটাকে অর্থাৎ লিও মেসিকে কিংবা পুরো দলটাকে গ্লোরিফাই করছে যে মনে হচ্ছে যে স্বাগতিক দল তারাই এও ম্যাচ খেলছে। সো ওই টাইপের একটা ধারণা থেকে এমন যদি সিদ্ধান্ত নেওয়া হয়, আমি খুব একটা বেশি তাহলে অবাক হচ্ছি না। কিছুদিন আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচও নাকি প্যারাগুয়ে এমন টাইপের একটা সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেটা যাই হোক, মাঠের বাইরে একটা উত্তেজনা থাকবে, ফ্যান বেসদের কাছ থেকে সাপোর্ট পান কিংবা না পান, লিওনেল মেসিদের খেলাটা আসলে ট্যাকটিক্যালি মাঠেই কিন্তু খেলে আসতে হবে। এবং এই মুহূর্তে স্টার্টিং লাইন আপ নিয়ে লিওনেল স্কালোনি কাজ শুরু করেছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গোলকিপার হিসেবে ডিবু মার্টিনেজ, রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা শুরু করতে পারেন। ডিফেন্সে কুটি রোমেরোর সঙ্গে নিকোলাস ওটামেন্ডি, যেহেতু লিসান্দ্রো মার্টিনেজ নেই, আরও একবার ওটামেন্ডিকে কিন্তু এখানে সেন্টার ব্যাক ডুও হিসেবে দেখা যাবে, অর্থাৎ রোমেরো ওটামেন্ডি এই ডুওটা আমরা দেখব। নিকোলাস তাগলিয়াফিকো লেফট ব্যাক, মিডফিল্ডে যে পজিশনগুলো আছে সেখানে রড্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস থাকবেন। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেস অথবা লাউতারো মার্টিনেজ, এমন টাইপের একটা চিন্তাভাবনা করা হচ্ছে। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেসকে একই সঙ্গে সর্বশেষ ম্যাচের মতো খেলাবেন কিনা সেটা এখন পর্যন্ত আনলাইকলি। দেখা যাক স্কালোনি শেষ মুহূর্তে এসে কি চিন্তা করেন। অন্যদিকে জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস এমন টাইপের একজন মিডফিল্ডারকে যুক্ত করে মিডফিল্ডে কন্ট্রোল নেওয়ার জন্য এক্সট্রা একজন মিডফিল্ডার অর্থাৎ 4-4-2-তে ফিরে যাওয়া, এটাও স্কালোনির প্ল্যানে আছে। প্রাথমিক ধারণা কিন্তু এটাই। এখন আমাকে অনেকে এই জিনিসটা প্রশ্ন করেন, এই যে ইয়াং প্লেয়ারদের সম্পর্কে কথাবার্তা বলে আসলে কি তারা সুযোগ পাবেন বিশ্বকাপ বাছাই পর্বের এমন টাইপের ম্যাচের রেজাল্টটাকে পক্ষে আনার জন্য? স্কালোনি খুব একটা বেশি রিস্ক শেষের দিকে এসেও কিন্তু অনেকগুলো ম্যাচে নিচ্ছেন না। এখন সবচেয়ে বড় বাস্তব সত্যটা হচ্ছে এই জিনিসটা মেনে নিয়েই ইয়াংস্টার প্লেয়ারদেরকে অপেক্ষা করতে হবে। নিকোলাস পাজ হোক, থিয়াগো আলমাদা কিংবা নতুন আসা এনজো বারেনেচা, যে কোনো প্লেয়ারের কথা আপনি বলুন না কেন, তাদের জন্য ওই 10 থেকে 15 মিনিটের পারফরমেন্সটা শেষ পর্যন্ত ম্যাটার করবে। খুবই পারফেক্ট একটা উদাহরণ নিকো পাস কিন্তু তার ডেবুতে সেট করেছেন। বলিভিয়ার জার্সিতে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন সেই পারফরমেন্সটা মাত্র কয়েক মিনিটে, তবে এই কয়েক মিনিটের পারফরমেন্সে দলে কিন্তু একটা জায়গা পাকাপাকি আপাতত করেছেন। সো বাকি ইয়াংস্টার বিশেষ করে এনজো বারেনেচার কাছেও কিন্তু সেটা একটা রোল মডেল হিসেবে থাকবে। ফাকুন্দো বুনানোতে এই প্লেয়ারটা সম্পর্কে আমি আলাদা করে কথা বলতে চাই। আমার কাছে মনে হয় রাইট উইং এমন একটা স্পেস যেখানে সাম্প্রতিক সময় নাহুয়েল মোলিনাকে ওভারল্যাপিং করিয়ে অতিরিক্ত উপরে উঠিয়ে এনে একটা কিছু না কিছু সেট আপের চেষ্টা করছেন স্কালোনি। তার থেকে বরং ফাকুন্দো বুনানোতের প্লেয়ারকে রাইট হাফ স্পেস যদি ব্যবহার করতে দেওয়া হয় সেখানে তিনি বেটার কিছু করতে পারেন। একই রকমের কথা সেকেন্ড হাফে এসে আলেহান্ড্রো গার্নাচোর ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে উইংয়ে আর্জেন্টিনার কিছু না কিছু অপশন ট্রাই করা, সেই জিনিসটা আমি নিজেও কিছু না কিছুভাবে চাচ্ছি। এর পেছনে মূল কারণ এটা না যে আর্জেন্টিনাকে একেবারে উইং বেস সিস্টেমে শিফট করে ফেলতে হবে, এটাও না যে উইং বেস সিস্টেমের বাইরে ফুটবলে আর কোনো সিস্টেম নেই। আর্জেন্টিনার প্রথাগত উইং বেস সিস্টেম কখনোই ছিল না, সেটা আমি প্রত্যেক সময় বলি। তারপরও আমি দেখতে চাই, কারণ শেষের দিকে এসে যখন আপনার খুবই দ্রুত একটা গোল করতে হবে, যখন আপনার দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে হবে, তখন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এরা আপনাকে এক্সট্রা একটা এজ দেবে। আর্জেন্টিন ফুটবলে এটা একটা মিসিং পয়েন্ট আছে। তবে বুনানোতে কিংবা আলেহান্ড্রো গার্নাচো এমন টাইপের প্লেয়াররা হয় সেই উইংয়ের স্পেসটাতে খেলতে পারেন অথবা এখনই কিন্তু খেলছেন, তাই এদেরকে আস্তে আস্তে কাজে লাগানো উচিত। আর্জেন্টিনার ওভারঅল প্রসিডিংসের ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।